সেল, সে হচ্ছে একটা বাইনারি ডাটাকে স্টোর করতে পারে, এক বিট বাইনারি ডাটা। তো এটা হচ্ছে একটা বাইনারি সেল। এটা হচ্ছে বাইনারি সেলের একটা ব্লক ডায়াগ্রাম। বাইনারি সেলে তোমার একটা সিলেক্ট ইনপুট থাকে, যেটা দিয়ে তুমি হচ্ছে আহ, এই সেলটাকে অ্যাক্টিভেট করবা। তো আমরা গতদিন এরকম দেখছিলাম যে মেমোরিতে হচ্ছে সেলগুলো, ইনফরমেশন গুলো ওয়ার্ড বাই ওয়ার্ড স্টোর করা থাকে। তো এক একটা ওয়ার্ডের মধ্যে আবার 8টা বা 16টা বিট থাকে প্রত্যেকটা। এই 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 যে প্রত্যেকটা ওয়ার্ড, এই ওয়ার্ড কে তুমি অ্যাক্টিভেট করবা এই সিলেক্ট ইনপুট দিয়ে। তো সিলেক্টে যদি 1 থাকে তাহলে এই সেলটা অ্যাক্টিভেটেড থাকবে, সিলেক্ট যদি 0 থাকে এই সেলটা ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকবে। দেন হচ্ছে তোমার রিড রাইট, তুমি কোনটা করতে চাইতেছো সেটা কন্ট্রোল করার জন্য একটা ইনপুট থাকতে হবে। তো এটার জন্য একটা ইনপুট। আর তুমি যদি মেমোরিতে কোনো কিছু রাইট করতে চাও, অর্থাৎ এখানে নতুন ইনফরমেশন স্টোর করতে চাও, সেইটা ইনপুট হিসেবে দেওয়ার জন্য একটা ইনপুট টার্মিনাল লাগবে। আর এখানে যেটা স্টোর করা আছে ওইটাকে তুমি যখন রিড করবা, রিড করার জন্য তোমার একটা আউটপুট পোর্ট লাগবে। তো এখানে মোট মিনিমাম হচ্ছে আমাদের 4টা ইনপুট আউটপুটের পোর্ট লাগতেছে। একটা হচ্ছে সিলেক্ট, যেটা দিয়ে তুমি সেলটাকে অ্যাক্টিভেট করবা। একটা হচ্ছে রিড রাইট, যেটা দিয়ে তুমি তার মোডটাকে কন্ট্রোল করবে। দেন হচ্ছে ইনপুট, তুমি এখানে কোন যেটাকে স্টোর করবা সেটা ইনপুট হিসেবে দিবা। আর আউটপুট হচ্ছে যেটা রিড করতেছো সেটাকে তুমি দেখার জন্য এই আউটপুট ইউজ করবা। আমার কথা কি শুনতেছো? জি স্যার। এখন হচ্ছে আমরা একটা 4x4 র্যাম, সাধারণত র্যাম তো অনেক বড় হবে তাই না? ধরো একটা 6 জিবি ম্যাপ, ধরো একটা 8 জিবি র্যামের কথা যদি আমরা চিন্তা করি। তো 8 জিবি র্যাম হচ্ছে তোমার 8 গিগা, মানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 30। আর বাইট মানে হচ্ছে আবারও 8 বিট। তার মানে তোমার এখানে এতগুলা বাইনারি সেল আছে বেসিক এখানে। ঠিক আছে। তো আমরা তো এই সবগুলা, আমরা তো আর এই এত বড় ডায়াগ্রাম আসলে দেখতে পারবো না তাই না? তো আমরা হচ্ছে একটা 4x4 মেমোরি, এইটার ডায়াগ্রামটা দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করে। তো এটা থেকে আমরা এখন দেখবো আর কি। তো আমরা হচ্ছে এখন একটা 4x4 মেমোরি ডায়াগ্রাম দেখবো। 4x4 বলতে আমরা বুঝাইতেছি এখানে হচ্ছে 4টা ওয়ার্ড আছে, আর প্রতিটা ওয়ার্ডে হচ্ছে 4টা করে সেল আছে। তাহলে আমরা সবগুলা সেলের ব্লক গুলা আগে আঁকে ফেলি। তো 4টা করে সেল থাকবে আর প্রত্যেকটা ওয়ার্ডে।
যে চারটা সেল সবগুলো হচ্ছে বাইনারি সেল। আমরা গতদিন এরকম দেখছিলাম যে এই যে সেল গুলো এখানে দেখো, এখানে মোট হচ্ছে চারটা ওয়ার্ড আছে। তো ওয়ার্ড হচ্ছে বেসিক্যালি এইখানে হরাইজন্টাল যে লাইনটা, এটা হচ্ছে একটা ওয়ার্ড। তো এই চারটা হচ্ছে একটা ওয়ার্ড। এই চারটা, সরি, এই চারটা মিলে হচ্ছে একটা ওয়ার্ড। ওকে। তো এই ওয়ার্ডে হচ্ছে চারটা বিট আছে। তো যখন আহ, তুমি যখন বাইনারি ডাটা স্টোর করবা, তখন এই চারটা ডাটাতে চারটা বিটে একসাথে স্টোর করবা। যখন রিড করবা তখন এই পুরাটা ওয়ার্ড একসাথে রিড করবা। সো তুমি অ্যাকচুয়ালি রিড করবা ওয়ার্ড বাই ওয়ার্ড। একটা অ্যাড্রেস মাল্টিপ্লেক্সার থাকবে যেটার কাজ, সরি, অ্যাড্রেস ডিকোডার থাকবে যেটার কাজ হচ্ছে তোমার এই ওয়ার্ডটাকে সিলেক্ট করা। তুমি একটা অ্যাড্রেস দিবা, সেই অ্যাড্রেস অনুযায়ী সে যেই ওয়ার্ডটাকে সিলেক্ট করা দরকার সেটাকে সিলেক্ট করবে। তো এখানে যেহেতু চারটা ওয়ার্ড আছে, তো চারটা ওয়ার্ড কে সিলেক্ট করার জন্য একটা মাল্টিপ্লেক্সার লাগবে, যেটার ডিকোডার লাগবে, যেটার আউটপুট হবে 4। তো 4 আউটপুটের একটা ডিকোডারের ইনপুট থাকতে হবে কত, 2 টু দি পাওয়ার 2। তো সেই হিসেবে দুইটা ইনপুট থাকতে হবে। তো তোমাকে একটা ডিকোডার ইউজ করতে হবে যেটার ইনপুট হবে 4 এবং আউটপুট হবে, ইনপুট হবে আহ দুইটা, আউটপুট হবে 4টা। সেখানে একটা অ্যাড্রেস ডিকোডার লাগবে। দুইটা ইনপুট থাকবে। তো তোমার অ্যাড্রেস হবে 2 বিট, 2 বিটের অ্যাড্রেস। ওকে। আউটপুট হবে 4টা। এক্ষেত্রে এখানে তুমি একটা এনাবল দিতে পারো। এনাবল হচ্ছে যে মেমোরিটা, ধরো এনাবল যদি 0 থাকে তখন পুরো অ্যাড্রেস ডিকোডার ডিএক্টিভেটেড অবস্থায় থাকবে। এবং তখন তার সবগুলো আউটপুট হবে 0, অর্থাৎ পুরো মেমোরিটাই তখন ডিএক্টিভেটেড অবস্থায় থাকবে। তো এই প্রত্যেকটা আউটপুট হচ্ছে এক একটা ওয়ার্ডকে অ্যাক্টিভেট করবে। তাহলে এখান থেকে, আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলা তোমরা একটু চ্যাটে দিয়ে দাও, মেসেজ করে। জাস্ট আইডিটা দিলেই হবে। আচ্ছা, তো এখানে দেখো আমাদের ডিকোডারের 4টা আউটপুট 4টা ওয়ার্ডের সাথে গিয়ে কানেক্ট হয়েছে। তো যখন অ্যাড্রেস ডিকোডারে তুমি এখানে যখন 0 0 দিবা,
তখন এখানে ওয়ার্ড 0 যেটা আছে এটা অ্যাক্টিভেটেড হবে। তো এটার আউটপুটে 1 থাকবে। তো সে হচ্ছে তখন এখানে যে চারটা বাইনারি সেল আছে এই ওয়ার্ডের মধ্যে এই পুরো ওয়ার্ডটাকে হচ্ছে সিলেক্ট করবে, অর্থাৎ এই সেল গুলোকে সে অ্যাক্টিভেট করবে। যদি তুমি এখানে অ্যাড্রেস হিসেবে 0 1 দাও, তখন হচ্ছে সে আউটপুট 1 কে, ডিকোডারের আউটপুট 1 যেখানে, এটাকে অ্যাক্টিভেট করবে, অর্থাৎ এটার আউটপুট হবে 1। তখন আহ আচ্ছা, তোমাদের একজন হচ্ছে আমার এখানে ইয়েগুলাকে নাইরা ফেলতেছো, বুঝছো? মানে হোয়াইট বোর্ডের লেখাগুলাকে তোমরা চেঞ্জ করতেছো, এটা তোমরা একটু কাইন্ডলি করো না। সমস্যা হচ্ছে এটা আসলে হোয়াইট বোর্ডটা কাইন্ড অফ কোলাবোরেটিভ আর কি, তোমরা যে কেউ চাইলে চেঞ্জ করে ফেলতে পারো। তো এটা তুমি করতে যাও না। স্যার, এটা অফ করা যায় না স্যার? এটা আসলে কিভাবে অফ করে জানি না, আগে তো এরকম সিস্টেম ছিল না। এই ধরো কয়েক মাস আগে থেকে বা হয়তো এক বছর বা এরকম চালু করছে ওরা। মানে এটা হয়তো তোমাদের অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়। আচ্ছা, তো সিমিলারলি তোমার অ্যাড্রেস অনুযায়ী সে হচ্ছে এই ডিকোডারের কোনো একটা আউটপুটকে, শুধুমাত্র একটা আউটপুটকে 1 করবে। তো সে যে আউটপুটটাকে 1 করবে ওইটা যেই ওয়ার্ডের সাথে কানেক্টেড আছে, ওই ওয়ার্ডের সবগুলা সেল হচ্ছে তোমার অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, এখন তুমি এগুলাকে কন্ট্রোল করার জন্য একটা রিড রাইট ইনপুট দিবা। ওকে, তো তোমার একটা রিড রাইট ইনপুট লাগবে। তো ধরো যে রিড রাইট ইনপুট তুমি এখান থেকে নিচ্ছ, এটা যাবে হচ্ছে তোমার আহ প্রত্যেকটা বাইনারি সেলের মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা বাইনারি সেলেই যাবে। ইচ্ছা আমাদের রিড রাইট ইনপুট। তো তুমি এদিক দিয়ে রিড করবা অথবা রাইট করবা। Okay? তারপরে তোমার ডাটা ইনপুট দেওয়ার জন্য, যেটা এখানে প্রত্যেকটা ওয়ার্ডে 4টা করে সেল আছে, তো তোমার ডাটা ইনপুট দেওয়ার জন্য 4 বিটের ইনপুট ডাটা লাইন লাগবে। তো এটা হচ্ছে তোমার ইনপুট ডাটা লাইন। তারপরে ডাটা আউটপুট নেওয়ার জন্য আবারও 4 বিটের আউটপুট ডাটা লাইন লাগবে। আচ্ছা, এখানে লাইন ক্রস হয়ে গেছে, ওইটা তোমরা বুঝে নিও। সবগুলো আসলে অর্গের মাধ্যমে কানেক্টেড, কারণ যে কোনো সময়ে আসলে মাত্র একটা আহ একটা সেল কানেক্টেড থাকবে, তাই না? তো এখানে দেখো যে এই লাইনটা 4টা সেলের সাথে কানেক্টেড আছে, কিন্তু যে কোনো সময় মাত্র একটা সেল অ্যাক্টিভেটেড অবস্থা থাকবে। তো সবগুলো সেলের আউটপুট আইসা একটা অর গেটের সাথে কানেক্টেড হয়। তো যখন যেই
সেলটা অ্যাক্টিভেট হয় তখন অর গেটের আউটপুট ওইটারই আউটপুটটাকে শো করবে। এটা হচ্ছে একটা 4x4 র্যামের স্ট্রাকচার। তো র্যামের সাইজ যত বাড়বে স্ট্রাকচার তত কি বড় হবে। তো সাধারণত এগুলো অনেক মানে আমরা দেখতেছি ধরো এটা তো অনেক বেশ বড় হবে, আমরা অত বড় দিকে যাব না। তো তোমাদের পরীক্ষায় ধরো সর্বোচ্চ 4x4 এরকমই আসবে আর কি, বা 2x2 আসতে পারে, 4x4 আসতে পারে। So এগুলো কিভাবে কাজ করে এটা তোমরা মনে রাখবে আর কি। আচ্ছা, এরপরে আহ, আমাদের র্যাম এখানেই শেষ। দেন হচ্ছে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি হচ্ছে মূলত রম। ওকে, আমরা যে র্যাম দেখছিলাম ওইটার র্যাম নাম হওয়ার একটা কারণ ছিল এই যে র্যামের যে কোনো অ্যাড্রেসে, যে কোনো একটা র্যান্ডম অ্যাড্রেসে, র্যান্ডম লোকেশনে যে ডাটা স্টোর করা আছে ওইটাকে অ্যাক্সেস করার জন্য সেম টাইম লাগবে। অর্থাৎ ডাটা অ্যাক্সেস করতে যায় যে টাইম, সেটা তার লোকেশনের উপরে ডিপেন্ড করবে না। এই কারণে রমের বেলায়ও আসলে এটার লোকেশনের উপরে ডিপেন্ড করে না, কিন্তু র্যামটা ওই নামে পরিচিত হয়ে গেছে। ওকে, তো রিড অনলি মেমোরি বা রম কি সেটা, রম কিভাবে কাজ করে এটা অলরেডি আমরা আগে পড়ে ফেলছি, কিন্তু এই নামটা আগে আমরা দেখি নাই। র্যাম হচ্ছে মূলত একটা ডিকোডার প্লাস একটা অর গেটের এরে। তো আমরা জানি যে ডিকোডার হচ্ছে মূলত তোমার আহ, একটা ডিকোডার হচ্ছে মূলত এন্ড গেটের এরে, তাই না? একটা 2x4 ডিকোডার আমরা একটু আগে যেটা দেখলাম, ওইখানে দুইটা ইনপুট থাকে, চারটা আউটপুট থাকে। তো এই যে চারটা আউটপুট হচ্ছে মূলত দুইটা ইনপুট নিয়ে তুমি যতভাবে এন্ড করতে পারো। তো দুইটা ইনপুট নিলে তুমি হচ্ছে মোট 2 টু দি পাওয়ার n সমান সমান চারটা এন্ড এর কম্বিনেশন করতে পারবা। তো এটা একটা ডিকোডার হচ্ছে মূলত একটা এন্ড গেটের এরে। তো একটা রম হচ্ছে মূলত একটা ডিকোডার বা একটা এন্ড গেটের এরে, দেন হচ্ছে একটা অর গেট। ওকে, অর গেটের এরে। তো একটা রমের কে সংখ্যক ইনপুট থাকতে পারে, ভিতরে তোমার টু পাওয়ার কে সংখ্যক অর গেটের এন্ড গেটের এরে থাকবে। দেন হচ্ছে তোমার আউটপুট, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি আউটপুট বের করবা। তো এটা হচ্ছে একটা রম এর ইন্টারনাল লজিক ডায়াগ্রাম। এখানে দেখো মোট হচ্ছে 5টা ইনপুট আছে এই ডিকোডারে। তো ডিকোডারে যেহেতু 5টা ইনপুট আছে, ডিকোডারের আউটপুট হতে পারে সর্বোচ্চ 32টা পর্যন্ত। সো এখানে ডিকোডারের ভিতরে এন্ড গেটের এরে আছে। এখন এই ডিকোডারের ভিতরে তুমি কিন্তু কোনো হাত দিতে পারতেছো না, এটা একটা ফিক্সড এন্ড গেটের এরে। দেন হচ্ছে এই যে এন্ড গেটের আউটপুট গুলা, ডিকোডার আউটপুট, এইগুলোকে তুমি অর গেটের সাথে কানেক্ট করে তোমার দরকার অনুযায়ী তুমি কম্বিনেশনাল লজিক সার্কিট তৈরি করবা। তো এখানে অন গেট অর গেটের যে এরটা আছে, এখানে তোমার প্রয়োজন মতো তুমি কানেকশন দিবা। অর্থাৎ তোমার যে এখানে কানেকশন দরকার আছে সেখানে তুমি কানেক্ট করবা, যে এখানে দরকার নেই সেখানে কানেক্ট করবা না। যেমন ধরো এখানে তুমি কানেক্ট করতে চাইতেছো, তাহলে এখানে তুমি কানেক্ট করবা। এখানে কানেক্ট করতে চাচ্ছ, কানেক্ট করবা। যেখানে কানেকশন দরকার নেই সেখানে কানেকশন দিবা না। তো এইভাবে তুমি হচ্ছে কানেকশনটা চেঞ্জ করতে পারবা অর গেটের ইনপুটে। আর এন্ড গেটের যে ইনপুট গুলা সেগুলা সার্কিট যেভাবে আছে সেভাবে। তার মানে ডিকোডারটা ফিক্সড, আর তোমার কাছে এখানে এন্ড গেটের অর গেটের ইনপুটটা হচ্ছে প্রোগ্রামেবল বা চেঞ্জ করতে পারবা তুমি। ওকে, তাহলে এখানে একটা ফিক্সড এন্ড গেটের এরে আছে যেটাকে আমরা বলতেছি ডিকোডার। দেন একটা প্রোগ্রামেবল অর গেটের এরে আছে। প্রোগ্রামেবল বলতেছি এই জন্য যে এটার কানেকশন গুলা তুমি তোমার নিজের মতো চেঞ্জ করতে পারবা। তো এটা হচ্ছে হার্ডওয়্যার প্রোগ্রামিং অ্যাকচুয়ালি। ধরো যে এটা হচ্ছে আমাদের একটা
ট্রুথ টেবিল, কম্বিনেশনাল লজিক সার্কিটের ট্রুথ টেবিল। এখানে আমার মোট ইনপুট আছে হচ্ছে 5টা, i0 থেকে শুরু করে i4 পর্যন্ত। আর আর এই সার্কিটের আউটপুট হচ্ছে 7টা, a0 8টা, a0 থেকে a7 পর্যন্ত। তাহলে এটাকে যদি আমরা রম দিয়ে ইমপ্লিমেন্ট করতে যাই, কিভাবে করা লাগবে এটা আসলে আমরা আগে একবার দেখছিলাম কম্বিনেশনাল লজিক সার্কিটে। তো ওইটার মতোই, এটা খুবই সিম্পল। তুমি তুমি হচ্ছে এখানে আমাদের হরাইজন্টালি ডিকোডের আউটপুট গুলো আছে, এটার সাথে ভার্টিক্যালি তুমি অর গেটের অ্যারে গুলা প্লেস করবা। তো এখানে এটা হচ্ছে A0 এর জন্য যেই এন্ড গেট, আমাদের আগে এন্ড গেট আমরা এইভাবে দিতাম। এন্ড গেট আগে হচ্ছে আমরা এইভাবে দিতাম। তো দুইটা এন্ড গেট আছে, তো দুইটা এন্ড গেট, সরি, অর গেট। আগে হচ্ছে আমরা অর গেট এভাবে লিখতাম। সো এটা একটা টু ইনপুট অর গেট, সো এটাতে দুইটা ইনপুট থাকবে। এখন যখন আমরা এরকম প্রোগ্রামেবল লজিকে আসতেছি, তখন হচ্ছে আমরা অর গেট আঁকবো হচ্ছে এইভাবে। এখানে হচ্ছে আমার আহ, যতগুলা ইনপুট দরকার, এই ইনপুট গুলাকে এভাবে ভার্টিক্যালি আমরা দেখাবো। এখানে দেখো, এর আমার এখানে এন্ড গুলা অলরেডি তৈরি করা আছে। আমাকে হচ্ছে ওরের আউটপুট গুলা রেডি করা লাগবে। তাহলে দেখো, এস জিরো এর আউটপুট যদি দেখি, এটা হচ্ছে তোমার একদম যে প্রথম কম্বিনেশনটা আছে, এটা ধরো 1, এটা হচ্ছে 2, দেন হচ্ছে এখানে যে কম্বিনেশন গুলো আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এইভাবে। তো 1 হচ্ছে 0, 2 তে আমরা 1 পাচ্ছি, 3 তে 1 পাচ্ছি। তো যেখানে যেখানে 1, যেখানে যেখানে আমি 1 পাচ্ছি সেখানে ক্রস দিব, আর যেখানে 0 সেখানে ক্রস দিব না। তো এখানে ক্রস দেওয়া মানে হচ্ছে এটা কানেক্টেড, আর ক্রস না দেওয়া, যেখানে ক্রস নাই, তার মানে হচ্ছে এটা আসলে ডিসকানেক্টেড। এইভাবে প্রত্যেকটা আউটপুট আমি এখান থেকে জেনারেট করব। তো এখানে দেখো, আমার অ্যাকচুয়ালি ডাটা হচ্ছে এইগুলা। আমার এখানে ওয়ার্ড হচ্ছে এইটা, এই পুরাটা হচ্ছে একটা ওয়ার্ড। আমাকে যদি বলে যে 1 1 1 0 0 থেকে স্টোর করা আছে, তার মানে এখানে 0 0 0 0 1 0 0 1 স্টোর করা আছে। ওকে। তো এভাবে তোমার এখানে আরেকটা এক্সাম্পল আছে। এটা হচ্ছে এখানে বেসিক্যালি একটা রম ডিজাইন করতে বলা হয়েছে, যেটার ইনপুটে তুমি একটা কিছু দিবা, আউটপুটে তার স্কোয়ার পাবা। তো এটা হচ্ছে একটা 3 বিটের রম, 3 বিটের নাম্বার ইনপুট হিসেবে দিবা, আর আউটপুটে পাবা হচ্ছে ওই নাম্বারের স্কোয়ার। ওকে, সো 3 বিট দিয়ে তুমি 0 থেকে 7 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারবা। কারণ 0 এর জন্য 0 এর স্কোয়ার হচ্ছে 0, আর 7 এর স্কোয়ার হচ্ছে 49। 49 কে বাইনারিতে লিখতে হইলে তোমার 6 বিটের নাম্বার লাগবে। ওকে, এই জন্য আউটপুটটা হইতে হবে 6 বিটের। সো ইনপুট হচ্ছে তোমার 3 বিট, আউটপুট হইতে হবে 6 বিট। তো এখান থেকে আমরা তো আগে টেবিলটা তৈরি করে ফেলবো। এই টেবিলে হচ্ছে 0 এর জন্য তার স্কোয়ার যত হয় এটার রেজাল্ট, তারপর 1 এর জন্য তার স্কোয়ার 1, তো এটাকে তুমি বাইনারিতে লিখো। 2 এর জন্য 4, 3 এর জন্য 9, এইভাবে 7 এর জন্য হচ্ছে 49। তো এটা হচ্ছে টেবিল। সো এখন তোমার ট্রুথ টেবিল রেডি হয়ে গেছে। দেন হচ্ছে তুমি
এখানে আসলে সার্কিটটা পুরাপুরি ওরা করে নাই। আমি যদি সার্কিটটা পুরাটা আঁকি, এখানে হচ্ছে জাস্ট সার্কিট পুরাটা আসলে রেডি করে নাই। আচ্ছা দেখো, তো জিরো এর জন্য আউটপুট হচ্ছে জিরো, এই জন্য এই বি জিরো তোমার সব সময় কি জিরোই থাকবে। ওকে। আর আচ্ছা, আমার কথা কি শুনতেছো এখন? জি স্যার, শোনা হচ্ছে। আচ্ছা। জি স্যার। আচ্ছা, আমরা আহ, এখানে হচ্ছে রমের ট্রুথ টেবিল দেখতেছিলাম। তো এই রমটা হচ্ছে মূলত একটা স্কোয়ার জেনারেট করবে, অর্থাৎ তুমি তার ইনপুটে যা কিছু দিবা তার আউটপুটে ওইটার স্কোয়ার তুমি আউটপুট হিসেবে পাবা। তো এটা একটা 3 বিটের রম, অর্থাৎ এটার অ্যাড্রেসটা হচ্ছে 3 বিট। এখন একটা 3 বিট অ্যাড্রেস তুমি দিবা, ওই অ্যাড্রেসটা তার ডেসিমেল যাই, যে একটা ভ্যালু আছে, ধরো তুমি 011 দিলা, তা এটা ডেসিমেল হচ্ছে 3, 3 এর স্কোয়ার হচ্ছে 9, তো তোমার আউটপুট হবে 9। তো 3 বিট দিয়ে তুমি 0 থেকে 7 পর্যন্ত ম্যাক্সিমাম প্রকাশ করতে পারবা। এখন 7 এর যে স্কোয়ার সেটা হচ্ছে 49, 49 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে লাগবে তোমার 6 বিট, তাহলে এটার রেজাল্ট হইতে হবে 6 বিট। তো এটা হচ্ছে তার ট্রুথ টেবিল, এটা এগুলো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে আউটপুটের ডেসিমেল ভ্যালু যেটা আর কি। তো এখান থেকে ট্রুথ টেবিল থেকে আমরা দেখতেছি যে এই যে আহ, এইটা একটা বি জিরো যেটা আছে, এটা হচ্ছে প্রত্যেকবারই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাড্রেসের সাথে সাথে বি জিরো চেঞ্জ হচ্ছে, 010101 আবার। এবং এটা যদি আমরা এ জিরো এর সাথে কম্পেয়ার করি তাহলে দেখতেছি যে এ জিরো এবং বি জিরো সবসময় সেম থাকে। দেন হচ্ছে বি ওয়ানটা আমরা দেখি যে বি ওয়ান সবসময় জিরো। ওকে। এই জন্য ওরা এটা সিম্পলি বি জিরো কে এ জিরো এর সাথে কানেক্ট করে দিছে, আর বি ওয়ান কে সবসময় জিরো এর সাথেই কানেক্টেড করে রাখছে, যেহেতু বি 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 জিরো হচ্ছে এ জিরো এর সাথে কানেক্টেড আর বি ওয়ান হচ্ছে জিরো এর সাথে কানেক্টেড, যেহেতু বি ওয়ান সবসময় জিরো। আর তাহলে তোমাকে আর শুধুমাত্র বি টু থেকে বি5 পর্যন্ত এই চারটার জন্য আউটপুট রেডি করা লাগবে। তো এই চারটা তুমি একটা 3x8 ডিকোডারের আউটপুট থেকে এটা
করতে পারবা। তো ধরো এটা হচ্ছে একটা 3x8 ডিকোডার। এখানে হচ্ছে তোমার মোট 8টা আউটপুট থাকবে এই ডিকোডারের। এখন তুমি যখন তুমি হচ্ছে এই বি2 জেনারেট করবা, তখন তোমাকে কানেক্ট করা লাগবে হচ্ছে, এখানে দেখো এই 2 নাম্বার, আমরা যদি 0 থেকে শুরু করি, 0 1 2 আর এখানে হচ্ছে 6, তাহলে এই 2 এবং 6 নাম্বার ইনপুট হচ্ছে এটার সাথে কানেক্টেড হবে। তো তাহলে এখানে তুমি হচ্ছে একটা ক্রস চিহ্ন দাও, আর এখানে একটা ক্রস চিহ্ন দাও, তাহলে এটার আউটপুটটা হয়ে গেছে বি2। ওকে, এটার আউটপুট হচ্ছে বি2। তো সিমিলারলি তুমি বি3 বি4 বি5 এই সবগুলাকে জেনারেট করবা। তো রম হচ্ছে তোমার এটাই বেসিক্যালি একটা ডিকোডার, এবং ডিকোডারের পরে একটা এন্ড গেট, অর গেটের এরে। তো বিভিন্ন রকম রম আছে। আমরা এখন যেই রমটা দেখলাম এটা হচ্ছে তোমার আহ, এ, যখন সার্কিটটা রেডি করা হয়েছে তখন তাকে ওইভাবে প্রোগ্রাম করা হয়েছে, এবং রেডি করার পরে তুমি শুধু রিড করতে পারবা, নতুন কোনো ডাটা স্টোর করতে পারবা না। তো এটা হচ্ছে জাস্ট রম, ঠিক আছে, এটা একবারই ডাটা স্টোর করা যায়। তো এছাড়া তোমার এরকম হইতে পারে আরেকটা রম আছে, সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রম। ওকে, তো প্রম হচ্ছে তোমার প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ এখানে তুমি প্রোগ্রাম করতে পারবা। সো তুমি এটা যখন কিনবা, এটার মধ্যে কোনো ডাটা থাকবে না। সো এটা একদম এমটি একটা রম থাকবে আর কি। সো যে কিনবে সে হচ্ছে রম প্রোগ্রামার, আরেকটা ডিভাইস আছে, ওই ডিভাইসটা ব্যবহার করে এটাকে প্রোগ্রাম করতে পারবে। ঠিক আছে, তো একবার প্রোগ্রাম করার পরে এটা এটা আর নতুন করে প্রোগ্রামিং করা যাবে না, অর্থাৎ তুমি ইরেজ করতে পারবে না আর কি। তো একবারই শুধু প্রোগ্রাম করতে পারবা, এটাকে একবারই প্রোগ্রাম করে দেন এটাকে বারবার রিড করতে পারবা, সমস্যা নাই, কিন্তু প্রোগ্রাম করতে পারবা একবার। তো আরেকটা রম আছে যেটা হচ্ছে ইরেজও করা যায়, আবার হচ্ছে প্রোগ্রামও করা যায়। ওকে, তো এটাকে বলা হচ্ছে ইপ্রম। তো এটা হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এখানে তুমি এটাকে বারবার ইরেজ করতে পারবা, প্রোগ্রামিং করতে পারবা। তো এই ধরনের রমে আসলে, রমের যে আইসিটা, ওই আইসির উপরে একটা গ্লাস থাকে। ঠিক আছে, ওই গ্লাসটা দিয়ে তোমাকে হচ্ছে আলট্রাভায়োলেট লাইট ইনপুট হিসেবে দিতে হবে। তো এই লাইটটা দেওয়ার পরে ভিতরে যে ইন্টারনাল সার্কিটরি আছে সবগুলো আবার রিসেট হয়ে যায়, অর্থাৎ ইরেজ হয়ে যায় আর কি। তো এই ধরনের এটাকে বলা হচ্ছে ই প্রম। এটা হচ্ছে তোমার ইরেজ করার জন্য ইউভি লাইটের দরকার পড়ে। তো অনেক সময় তোমার সূর্যের মধ্যে তো ইউভি লাইট থাকে, তাই না? তো তো এটা যদি সানলাইট যদি এখানে পড়ে, এটা আবার ইরেজ হয়ে যেতে পারে। তো এটার প্রবলেমটা হইতেছে তোমার, যদি মানে ইলেকট্রিক্যাল হইতো, আমরা কোনো একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে এটাকে ইরেজ করতে পারতাম, বেটার হইতো, তাই না? তো সেই জন্য আরেক ধরনের রম হচ্ছে বের হয়েছে, যেটা হচ্ছে তোমার ইই প্রম। ঠিক আছে, তো এটাকে তুমি ইলেকট্রিক্যালি ইরেজ করতে পারবা, প্রোগ্রাম করতে পারবা। ওকে, সো ই প্রম ছিল আলট্রাভায়োলেট লাইট দিয়ে, আর ই প্রম হচ্ছে ইলেকট্রিক্যালি তুমি এটাকে ইরেজ করতে পারবা, প্রোগ্রামিং করতে পারবা। ওকে, তো এই হচ্ছে বিভিন্ন রকমের রমের প্রকারভেদ। তো ই প্রম হচ্ছে মূলত ফ্ল্যাশ মেমোরির মতন। ঠিক আছে, সো এটা বেশ ওয়াইডলি ইউজ হয়। ওকে, এখন আসলে যে কম্বিনেশনাল লজিক ডিভাইস, কম্বিনেশনাল লজিক ডিভাইস বা প্রোগ্রামেবল লজিক ডিভাইস হচ্ছে তোমার 3 ধরনের প্রোগ্রামেবল লজিক ডিভাইস আছে। তো একটা আমরা অলরেডি দেখলাম, এখানে একটা ফিক্সড অ্যারে থাকে। ঠিক আছে, ফিক্সড এন্ড অ্যারে থাকে যেটা ডিকোডার হিসেবে কাজ করে। দেন হচ্ছে একটা প্রোগ্রামেবল অর অ্যারে থাকে। আচ্ছা, প্রোগ্রামেবল লজিক ডিভাইস হচ্ছে মূলত এক ধরনের লজিক ডিভাইস যেটা দিয়ে তুমি কম্বিনেশনাল লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করবা। ওকে, তো এটা সিকোয়েন্সিয়ালও হতে পারে, কিন্তু সিকোয়েন্সিয়ালে আমরা যাচ্ছি না, আমরা কম্বিনেশনালি থাকতেছি। তো
এই লজিক ডিভাইস বা প্রোগ্রামেবল লজিক ডিভাইস তিন রকমের হয়। একটা হচ্ছে রম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তো এখানে প্রথমত একটা ফিক্সড এন্ড এরে থাকবে, দেন হচ্ছে একটা প্রোগ্রামেবল অর এরে থাকবে। সো এন্ড এরেটা হচ্ছে মূলত একটা ডিকোডার, দেন একটা অর এরে থাকে, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। এছাড়া তোমার আরেকটা হইতে পারে প্রোগ্রামেবল এরে লজিক। সো এখানে তোমার এন্ড এরে যেটা আছে এটা এখানে তুমি প্রোগ্রাম করতে পারবা বলতে এটার কানেকশন গুলাতে তুমি তোমার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবা, কিন্তু অর এরেতে তুমি কোনো চেঞ্জ করতে পারবা না। আর আরেকটা হচ্ছে পিএলএ। পিএলএ তে এন্ড এরে যেটা আছে এটাও প্রোগ্রামেবল, এখানে তোমার নিজের মতো করে চেঞ্জ করতে পারবা। আর প্রোগ্রামেবল অর এরে যেটা আছে এটাও প্রোগ্রামেবল। তো এই তিন ধরনের প্রোগ্রামেবল লজিক ডিভাইস আছে, ঠিক আছে। সো একটা হচ্ছে প্রম, দেন হচ্ছে পিএল প্রোগ্রামেবল এরে লজিক, দেন হচ্ছে পিএলএ প্রোগ্রামেবল লজিক এরে। ওকে, তো আমরা শুরুতে হচ্ছে প্রোগ্রামেবল লজিক এরে দেখব। তো প্রোগ্রামেবল লজিক ডিভাইসের কাজ হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করা। তো ধরো যে তোমার একটা কম্বিনেশনাল লজিক সার্কিটের ফাংশন হচ্ছে এই দুইটা। তো F1 হচ্ছে এবি, দুইটা ফাংশন আছে, দুইটা আউটপুট আছে। তো একটা হচ্ছে এবি কমপ্লিমেন্ট প্লাস এসি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, দেন হচ্ছে আরেকটা এসি প্লাস বি বিসি কমপ্লিমেন্ট। তো এখানে তোমাকে অলরেডি এইগুলার বুলিয়ান এক্সপ্রেশনটা দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে যে একটা প্রোগ্রামেবল লজিক অ্যারে দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তাহলে এখানে তোমাকে প্রথমত একটা পিএলএ প্রোগ্রামিং টেবিল জেনারেট করা লাগবে। ওকে, সো এটা খুবই সিম্পল। তুমি এখানে দেখো যে তোমার কি কি টার্ম তোমাকে জেনারেট করতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে যে প্রোগ্রামেবল লজিক এরে তুমি এন্ড এরে এবং অর এরে দুইটাতেই তুমি প্রোগ্রামিং করতে পারবা, ঠিক আছে। সো আমরা এর আগে যে ডিকোডার দিয়ে রিড অনলি মেমোরি দেখছিলাম, ওই জায়গাতে ডিকোডারটা ছিল ফিক্সড। ফিক্সড থাকা মানে তোমার ডিকোডারের আউটপুট থেকে আমরা প্রোডাক্ট টার্ম গুলা পাই যাইতাম। তো প্রোডাক্ট টার্ম যেগুলো আমার দরকার সেগুলোও পাইতাম, যেগুলো দরকার নাই সেগুলোও পাইতাম। কোনো প্রোডাক্ট টার্ম হয়তো আমার ইউজ হচ্ছে না আর কোনো, ঠিক আছে। তো সেই জন্য এইখানে কিন্তু তোমার তুমি এই এন্ড এরটাতে প্রোগ্রাম করতে পারতেছো। সো তোমার যেগুলা দরকার তুমি ওইগুলাই শুধুমাত্র জেনারেট করবা, যেগুলা দরকার নাই ওইগুলাকে তুমি জেনারেট করবা না। তো তোমার এখন কাজ হচ্ছে একটা প্রোগ্রামিং টেবিল জেনারেট করা। তো প্রোগ্রাম টেবিল জেনারেট করার জন্য তুমি দেখো যে তোমার কি কি প্রোডাক্ট টার্ম লাগবে, ঠিক আছে। তো তোমার এখানে ইউনিক প্রোডাক্ট টার্ম আছে হচ্ছে এবি কমপ্লিমেন্ট একটা, দেন এসি দুইটাতেই আছে। সো দুইটাতে যেহেতু আছে তুমি একটা জেনারেট করবা, দেন আরেকটাতে এটা ইউজ করবা। দেন আছে এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট আর হচ্ছে বিসি। তাহলে এখানে তোমার এই প্রোডাক্ট টার্ম গুলাকে তুমি এখানে লিখো, ঠিক আছে। এখানে একটা কলামে প্রোডাক্ট টার্ম গুলাকে লিখো এবং এগুলাকে একটা নাম্বারিং করতে পারো, 1 2 3 4। এখন আসো যে তোমার প্রত্যেকটা প্রোডাক্ট টার্মে কি কি ইনপুট কাজে লাগতেছে। তো তোমার এখানে টোটাল ইনপুট আছে তিনটা, এ বি সি। সো প্রথম যে প্রোডাক্ট টার্ম এটাতে আছে কি এ বি কমপ্লিমেন্ট। সো এ তার ট্রু ফর্মে আছে, ঠিক আছে। যেহেতু এটা ট্রু ফর্মে আছে তুমি 1 দাও, আর বি হচ্ছে তার কমপ্লিমেন্ট ফর্মে আছে 0, আর সি এখানে কাজে লাগতেছে না, এই জন্য এটা হচ্ছে ড্যাশ দিয়ে দেখানো হচ্ছে। সো যদি কোনো একটা ইনপুট কোনো একটা প্রোডাক্ট টার্মে তার ট্রু ফর্মে থাকে তাহলে এটার জন্য 1 দিতে হবে, আর যদি কোনো একটা ইনপুট তার কমপ্লিমেন্ট ফর্মে থাকে তাহলে এটার জন্য হবে 0। কোনো একটা ইনপুট যদি ব্যবহৃত না হয় তাহলে ওইটার বরাবর হচ্ছে ড্যাশ দিতে হবে, অর্থাৎ এটা আমাদের এই প্রোডাক্ট টার্মে নাই। সিমিলারলি এসি এর জন্য এসি আছে, এসি এ এবং সি দুইটাই ট্রু ফর্মে আছে, বি নাই, তাহলে এ এবং সি হবে 1, বি হবে ড্যাশ। সিমিলারলি বি এবং পরেরটাতে বি সি হবে 1, এ হবে ড্যাশ। তারপরেরটা এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, এ এবং সি দুইটার কমপ্লিমেন্ট ফর্মে আছে তাহলে দুইটা হবে 0, বি আছে ট্রু ফর্মে, এটা হবে 1। তারপরে আসো এখানে দেখো
এফ ওয়ান কিন্তু ট্রু ফর্মে আছে, তাই না? কিন্তু এফ টু তে দেখো এসি প্লাস বিসি দেন তার উপর একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো সেই জন্য এফ টুটা আছে হচ্ছে তার কমপ্লিমেন্ট ফর্মে। আমরা তো এসি এবং বিসি বের করতেছি এবং দুইটা যোগ করলে আসবে কি এসি প্লাস বিসি, কিন্তু আমাদের দরকার হচ্ছে এসি প্লাস বিসি তার উপরে কমপ্লিমেন্ট। সো এই জন্য আমার এটাকে আবার পরে আরেকবার কমপ্লিমেন্ট করা লাগবে। সেই জন্য এফ ওয়ানটা ট্রু ফর্মে আছে, এই জন্য এফ ওয়ান এর উপরে টি, আর এফ টুটা আছে কমপ্লিমেন্ট ফর্মে, এই জন্য এফ টু এর উপরে সি। এখন আসলে এফ ওয়ান কার কার সাম? এফ ওয়ান হচ্ছে এই যে এখানে আমাদের 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বারের সাম হচ্ছে এফ ওয়ান। 3 নাম্বারটা এফ ওয়ান এ নাই, সেই জন্য এটা ড্যাশ। আর এফ টু হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বারের সাম, এই জন্য এই দুইটা ওয়ান আর বাকি দুইটা নাই, এই জন্য ড্যাশ। তো এই দুইটাকে সাম করলে তুমি পাবা অ্যাকচুয়ালি এফ টু কমপ্লিমেন্ট, দেন আরেকবার যদি তুমি এটাকে কমপ্লিমেন্ট করো তখন তুমি এফ টু পাবা। ওকে, সো এই জিনিসটাকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তোমার 3টা ইনপুট আছে এ বি সি। সো 3টা ইনপুট এবং তাদের যে কমপ্লিমেন্ট আছে, এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, এই সবগুলাই তোমার কাছে অ্যাভেলেবল আছে। এখন তুমি একটা এন্ড এরে ব্যবহার করো। এখান থেকে তোমার যেহেতু 4টা প্রোডাক্ট টার্ম আছে, তোমার 4টা প্রোডাক্ট টার্ম জেনারেট করার জন্য 4টা এন্ড গেট লাগবে। সো এই 4টা এন্ড গেট হচ্ছে এটা। সো 1 নাম্বারটা দিয়ে তুমি 1 নাম্বার প্রোডাক্ট টার্ম জেনারেট করতেছো। সো 1 নাম্বার প্রোডাক্ট টার্ম হচ্ছে এ বি কমপ্লিমেন্ট, তাহলে এ এবং বি এর যেই এ এবং বি কমপ্লিমেন্টের যে লাইন ওইটার সাথে ক্রস হবে। সো এই ক্রস মানে হচ্ছে বেসিক্যালি এগুলা মূলত ফিউজ রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তার মানে এখান থেকে এটা হচ্ছে তোমার এই ওয়ান এর সাথে কানেক্টেড। ওকে, তো এখান থেকে তুমি এ বি কমপ্লিমেন্ট পাবা, সিমিলারলি এ সি বি সি, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট পাচ্ছ। এরপরে তোমার যেই যেই ধরো তুমি এরপরে হচ্ছে এফ ওয়ান এবং এফ টু তৈরি করা। ওকে, তো তুমি এখন অর গেট ব্যবহার করে এফ ওয়ান এফ টু জেনারেট করতে পারবা। এখন আমরা দেখছি যে এফ ওয়ান তার ট্রু ফর্মে আছে আর এফ টু তার কমপ্লিমেন্ট ফর্মে আছে। এখন তোমাকে আবার এখানে কমপ্লিমেন্ট করা লাগতে পারে বা নাও লাগতে পারে, ডিপেন্ড করবে তোমার এটা কোন ফর্মে আছে সেই তার উপরে। তো কমপ্লিমেন্ট করার জন্য হচ্ছে এক্সঅর গেট ব্যবহার করা হয়েছে। তো এখানে যে অর গেটের ইনপুট সেটা একটা এক্সঅর গেটে গেছে, আর আরেকটা এক্সঅর গেটের আরেকটা ইনপুটে 0 অথবা 1 কানেক্টেড। তো আমরা জানি যে এক্সঅর গেটের যেই এক্সঅর গেটের যেই বুলিয়ান এক্সপ্রেশন সেটা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তো এখানে ধরো কোনো একটা ইনপুটকে যদি আমরা 0 ধরে নেই, ঠিক আছে? ধরো এ ইকুয়াল যদি 0 হয় তাহলে এ কমপ্লিমেন্ট মানে হয়ে যাবে 1 আর ইনটু বি প্লাস এখানে এ বি কমপ্লিমেন্ট, সো এর ভ্যালু যেহেতু 0, এই পুরাটা হয়ে যাবে 0 আর এই পুরাটা থাকতেছে হচ্ছে তোমার 1। এ কমপ্লিমেন্ট 1 হয়ে যাইতেছে, তার মানে এই পুরাটার ভ্যালু হয়ে যাবে বি। সিমিলারলি যদি এর ভ্যালু যদি 1 হয় তাহলে তোমার এ কমপ্লিমেন্টের ভ্যালু হবে 0। তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে এটা আলটিমেটলি এটার রেজাল্ট হয়ে যাবে কত? 0। আর এখানে 1 ইন্টু বি কমপ্লিমেন্ট হবে, সো এটা হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। সো যেটা দেখা যাইতেছে সেটা হইলো যদি একটা এক্সঅর গেটে একটা ইনপুট তুমি 1 দাও তাহলে আউটপুট হবে আরেকটা যে ইনপুট আছে তার কমপ্লিমেন্ট, আর যদি একটা ইনপুট 0 হয় তাহলে এক্সঅর গেটের আউটপুট হবে অপর ইনপুটের যে ট্রু ফর্ম ওইটা। সো এই জন্য এখানে কমপ্লিমেন্ট করার জন্য এক্সঅর গেট ব্যবহার করা হয়েছে। সো এফ ওয়ান যেহেতু ট্রু ফর্মে আছে, এই এক্সঅর গেটের আরেকটা ইনপুট 0 দেওয়া হয়েছে। আর এফ টু যেহেতু আমরা কমপ্লিমেন্ট করতে চাইতেছি এই জন্য এই এক্সঅর গেটের আরেকটা ইনপুট 1 এর সাথে কানেক্ট করা হয়েছে। তো এইভাবে হচ্ছে আমি পাইলাম। সিমিলারলি এখানে আরো কিছু এক্সাম্পল আছে, তোমরা দেখো। তো আমাদের এখানে আমরা এর আগে যখন ডিকোডার দেখছি, ডিকোডারে
সরি, রম যখন দেখছি ডিকোডারে আমরা কোনো চেঞ্জ করতে পারতাম না। তো ওইখানে আমার যেই সব প্রোডাক্ট টার্ম লাগতো সেইগুলাও জেনারেট করা আছে, যেগুলা লাগবে না সেইগুলোও কি জেনারেট করা আছে। সো ওইখানে রিডান্ডেন্সি আছে প্রচুর। বাট পিএলএ তে, প্রোগ্রামেবল লজিক এতে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট টার্ম জেনারেট করব এবং সেগুলো ব্যবহার করে ফাইনালি আউটপুটটা রেডি করব। তো এখানে একটা টার্গেট হচ্ছে তোমার প্রোডাক্ট টার্ম যত কমানো যায়, এটা হচ্ছে একটা টার্গেট। ঠিক আছে। তো প্রোডাক্ট টার্ম কমাইতে হইলে তোমাকে দেখতে হবে যে তোমার এই যে ইয়েটা, মানে যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলা কিভাবে মিনিমাইজ করা যায়। ওকে। তো এই জন্য ধরো তোমাকে এখানে দুইটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, F1 F2, এইগুলাকে তুমি হচ্ছে প্রথমে বুলিয়ান এক্সপ্রেশনে কনভার্ট করো। এখন তুমি যখন বুলিয়ান এক্সপ্রেশনে কনভার্ট করবা, তখন তোমাকে তার যে ট্রু ফর্ম আছে ওইটাও বের করতে হবে এবং তার যে কমপ্লিমেন্ট ফর্ম আছে ওইটাও বের করতে হবে। অর্থাৎ তুমি ধরো F1 এখানে যেটা বের করছে সেটা হচ্ছে কি AB প্লাস AC প্লাস BC কমপ্লিমেন্ট। তো অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে তার কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট করে তোমাকে বের করা লাগতেছে। বাট ট্রু অ্যাকচুয়াল যেই তুমি যদি কেএমএফ দিয়ে বের করো তখন হয়তো এটা আসবে না। সো এটা আসছে কখন, যখন জিরো দিয়ে করা হয়েছে। ঠিক আছে। সো তোমাকে হচ্ছে F1 এর যেই ট্রু যেই বুলিয়ান এক্সপ্রেশন আছে ওইটাও বের করতে হবে এবং তার কমপ্লিমেন্টেড ফর্মে যেই বুলিয়ান এক্সপ্রেশন আছে ওইটাও বের করতে হবে। বের করে তুমি এই সবগুলাকে, যে F1 F2 এগুলাকে কম্পেয়ার করো। কম্পেয়ার করে দেখো যে কোন ভাবে করলে তোমার টোটাল নাম্বার অফ প্রোডাক্ট টার্ম মিনিমাম হয়। যেমন ধরো এই ফর্মে যদি আমরা দেখি, এখানে AB এবং AC দুইটাতেই কমন আছে। সো দুইটাতেই কমন থাকলে আহ এখানে তোমার কমে যাইতেছে। ঠিক আছে। তো এরপরের বাকি কাজটা আসলে এতক্ষণ যা কিছু বলছি ওইগুলার মতোই। দেন হচ্ছে প্রোগ্রামেবল অ্যারে লজিক। সো এটাও আসলে এক ধরনের কম্বিনেশনাল প্রোগ্রামেবল লজিক ডিভাইস। এটারও কাজ হচ্ছে কম্বিনেশনাল সার্কিট ইমপ্লিমেন্ট করা। তবে আগে আমরা দেখছিলাম রম, সেখানে এন্ড অ্যারে ছিল ফিক্সড, কোনো চেঞ্জ করা যাইতো না। প্রোগ্রামেবল লজিক অ্যারেতে এন্ড অ্যারে এবং অর অ্যারে দুই জায়গাতেই তুমি তোমার নিজের মতো কানেকশন চেঞ্জ করতে পারতা। আর এই জায়গাতে হচ্ছে অর অ্যারেটা ফিক্সড অবস্থায় আছে, কিন্তু এন্ড অ্যারেতে তোমার নিজের মতো করে তুমি চেঞ্জ করতে পারবা। সো এটা হচ্ছে একটা 4 ইনপুট এন্ড অর স্ট্রাকচার। ঠিক আছে। তো এখানে দেখো, এটা হচ্ছে অর গেটের এরে। সো অর গেটটা এখানে তিনটা এন্ড গেট থেকে ইনপুট পাচ্ছে এবং এটা ফিক্সড, এটা তুমি চেঞ্জ করতে পারবা না। সো এটাকে বলা, যেহেতু তিনটা এন্ড গেট থেকে সে ইনপুট পাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় 3 ওয়াইড এন্ড অর স্ট্রাকচার। অর্থাৎ অর গেটে কয়টা ইনপুট যাচ্ছে তার উপরে তার সেটা কত ওয়াইড এটা ডিপেন্ড করবে আর কি। তো এখানে টোটাল ইনপুট আছে হচ্ছে 4টা, I1 I2 I3 I4, এবং এইগুলা হচ্ছে এখানে তিনটা এন্ড গেটের সাথে কানেক্টেড হবে। এই তিনটা এন্ড গেট আবার তোমার অর গেটে যাবে। ওকে। সো তোমাকে এখন তোমার প্রয়োজন অনুযায়ী এখানে অর গেটের কানেকশন গুলাতে চেঞ্জ করা লাগবে। ওকে। সো এখানে হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল হচ্ছে এখানে তোমার 4টা ফাংশন আছে, W X Y Z, এগুলার বুলিয়ান এক্সপ্রেশন বের করা আছে। তো এখন দেখো, এখানে যেহেতু তিনটা এন্ড গেট আছে, তুমি হচ্ছে তিনটা করে প্রোডাক্ট টার্ম জেনারেট করে দেন সাম করতে পারবা। ওকে। তো তোমার বুলিয়ান এক্সপ্রেশনে যদি 3-এর বেশি প্রোডাক্ট টার্ম থাকে তাহলে তো সমস্যা, তাই না? তো সেই জন্য তোমাকে হচ্ছে রিউজ করা লাগবে। যেমনটা এখানে আসো, জেড এর মধ্যে হচ্ছে 4টা প্রোডাক্ট টার্ম আছে, কিন্তু তোমার এন্ড গেটে ইনপুট আছে 3টা। তো সেই জন্য এখানে যেটা করছে যে ডব্লিউ যেটা আছে, এই ডব্লিউ আগে একবার জেনারেট করা আছে। ডব্লিউ তে যা কিছু আছে এই জেড এর মধ্যে সেম জিনিস আছে। এখানে দেখো ABC এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সিডি কমপ্লিমেন্ট, এটা ডব্লিউ তেও কমন, জেড এও কমন। সো তুমি ডব্লিউটাকে যদি আবার জেড এ কানেক্ট করে দাও তাহলে কিন্তু তুমি এই যে ডব্লিউ কে রিইউজ করার মাধ্যমে তোমার এই কাজটা অ্যাকমপ্লিশ করতে পারতেছো। সো এটা হচ্ছে তোমার একটা PAL প্রোগ্রামিং টেবিল। সো এখানে তোমার প্রোডাক্ট টার্ম আছে মোট, ইউনিক প্রোডাক্ট টার্ম আছে কয়টা, 12টা। ঠিক আছে।
তো এখানে প্রোডাক্ট টার্ম আছে টোটাল 12টা। তো এখানে যে টেবিলটা তৈরি করা হয়েছে এটা আগের পিএল এর মতোই। তো ওয়ান ওয়ান হবে যদি ট্রু ফর্মে থাকে, 0 হবে যদি কমপ্লিমেন্টেড ফর্মে থাকে, আর যদি তোমার ইয়ে হয়, ব্যবহৃত না হয়, সেক্ষেত্রে হবে ড্যাশ। আমরা যদি এখানে দেখি, দেখো এখানে ডব্লিউ যেটা আছে, ডব্লিউ তে আছে এ বি সি কমপ্লিমেন্ট, তার মানে এ এবং বি ট্রু ফর্মে আছে এই জন্য 1 1, আর সি হচ্ছে কমপ্লিমেন্টেড ফর্মে আছে এই জন্য 0, ডি হচ্ছে ব্যবহৃত হচ্ছে না। আর এখানে এই যে ডব্লিউ যেটা আছে, আমরা এখানে দেখি যে জেড এর মধ্যে আরেকটা ইনপুট হচ্ছে ডব্লিউ, যেটা মূলত আরেকটা আউটপুট, ঠিক আছে। তো এই জন্য ডব্লিউ এর আরেকটা কলাম হয়েছে আর কি। তো এভাবে তোমার আহ প্রত্যেকটা আউটপুটের জন্য তুমি এই টেবিলটা তৈরি করবা। এরপরে এরপরে আসো ডব্লিউ। ডব্লিউ হচ্ছে তোমার এ বি সি কমপ্লিমেন্ট। সো তুমি এ এবং বি দেন হচ্ছে সি কমপ্লিমেন্টের সাথে ক্রস দাও, তারপরে এ বি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি ডি কমপ্লিমেন্ট। সো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তারপর সি ডি কমপ্লিমেন্ট, এখানে যেখানে ক্রস দেওয়ার সেখানে ক্রস দাও। এই ক্রস দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি ফিউজ করা। সো ভিতরে আহ, এই ডায়াগ্রাম পুরাটাকে বলা হয় ফিউজিং ম্যাপ, ঠিক আছে। তো এই ধরনের সার্কিট যেগুলো আছে এগুলাকে বলা হচ্ছে ফিউজিং ম্যাপ। তো এই হচ্ছে, এইভাবে তুমি বাকি সবগুলো আউটপুট রেডি করবো আর কি। তো যাই হোক, এটা যদি আসলে অফলাইনে নিতে পারতাম আমি হয়তো ভালো বুঝাইতে পারতাম। তোমরা অনলাইনে আসলে মানে আমি প্রেফার করি না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সিলেবাস আসলে এতটুকুই। এরপরে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, আজকে কালকের মধ্যেই আমি দিয়ে দিব। তোমরা ওই অ্যাসাইনমেন্ট করে আমাকে বন্ধের মধ্যে জমা দিবা। আমি সেই অনুযায়ী তোমাদের মার্কস দিয়ে দিব। আমি চেষ্টা করবো বন্ধের মধ্যেই তোমাদের অ্যাসাইনমেন্টের মার্কস দিয়ে দেওয়ার জন্য, এবং আহ, খাতাও দেখে চেষ্টা করব বন্ধের মধ্যে খাতা দেখে মার্কস দিয়ে দেওয়ার জন্য। এখন যদি তোমাদের কিছু বলার থাকে বলো। আমি জানি না আসলে তোমরা কিরকম বুঝতে পারছো। আমার অনলাইন ক্লাসের আসলে আমার কনফিডেন্স নাই, বুঝতে পারছো। জি স্যার। না স্যার, বুঝতে পারছি স্যার আমরা, সমস্যা নেই স্যার। এগুলা তো সিম্পলই স্যার, জাস্ট ওই টেবিলটা তৈরি করলে পরবর্তীতে স্যার ওই আগের মতো একদম শুরুতে যেভাবে করতাম স্যার। হ্যাঁ, ওইটা আগের চেয়েও সহজ আসলে, যেহেতু এখানে জি তোমার স্যার। কানেকশন কম লাগে। তো আমি তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টটা তোমরা একটু সময় মতো দিয়ে দিও আর কি। আর তোমাদের সিলেবাস এতটুকুই। ওকে, তোমাদের যদি কিছু বলার না থাকে তাহলে আহ আমি ক্লোজ করে দেই। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। জি স্যার, আপনাকে ঈদের স্যার শুভেচ্ছা। অ্যাটেন্ডেন্স কি দিব এখন? অ্যাটেন্ডেন্স যারা দেও নাই তারা 1 মিনিটের মধ্যে দিয়ে দাও। সেকেন্ড ইটির সিলেবাসটা একটু মানে কম করে দিলে ভালো হতো স্যার, আর যদি ফিক্সড করে দিতেন। সেকেন্ড টিতে তো তোমার সিলেবাস হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিকের চ্যাপ্টার, আর হচ্ছে আহ, যে এর আগের চ্যাপ্টারের অল্প একটু আর কি। এটা তো প্রথম টিটির সিলেবাসের চাইতেও ছোট আমি যতটুকু দেখছি।
ওকে, আমি ক্লোজ করে দিচ্ছি।